নমস্কার, বেঙ্গল পলিটিক্সে আমি রানা সেনগুপ্ত। আমাদের সঙ্গে আজকে রয়েছেন পিডিএস অর্থাৎ জনতান্ত্রিক সমাজবাদী দলের একজন বিশিষ্ট নেতা সমীর পুততুণ্ড। আপনাকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বৃহত্তর বাম ঐক্যের স্বার্থে আপনারা কি সিপিএম এর সঙ্গে থাকবেন ভবিষ্যতে? আমাদের কারো সঙ্গে থাকা বা কারো বিরুদ্ধে যাওয়া এরকম ভিত্তিতে আমরা রাজনীতিতে অবস্থান নেই না। বিষয় ভিত্তিক বাম শক্তি যখন উদ্যোগ নিয়েছে আমরা ঐক্যবদ্ধভাবে সামিল হয়েছি। 2014 পার্লামেন্ট ভোটের আগে সৈফুদ্দিন চৌধুরী দিল্লি থেকে ওরকম অসুস্থ শরীরে শুধু এসছিলেন এই কথাটা বলতে যে দেশের যা পরিস্থিতি, এই নির্বাচনে বিজেপি উত্থান হতে হবে, ফলে বাম গণতান্ত্রিক শক্তির ঐক্য চাই। এবং সেটা ততটা তারা গুরুত্ব দেয়নি তখন, কারণ তখন 14 জন এমপি ছিল, 2009 জিতেছিল এবং 2014 গিয়ে সেটা 2 হয়ে গেল, 19-এ গিয়ে 0 হয়ে গেল, 24-এ 0 কভার করতে পারেনি। এবং আজও ফলে আমাদের দিক থেকে বাম গণতান্ত্রিক শক্তির সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার কোনো অসুবিধা নেই। আজকে এই যে সিপিএম কংগ্রেসের হাত ধরলো, এটা অনেকদিন আগেই সফিদা বলেছিলেন এবং এটার বলার পরেই উনি কিন্তু প্রচন্ড বিপদে পড়লেন, দল থেকে কার্যত বহিষ্কৃত হলেন। আজকে যে সেই ব্যাপারটা গিয়ে ঘটলো, এটা আপনারা কি কি চোখে দেখছেন? রাজনৈতিকভাবে সৈফুদ্দিন চৌধুরী বলেছিলেন দেশের পক্ষে বিপজ্জনক শক্তি হচ্ছে বিজেপি, তাকে আটকাবার জন্য কংগ্রেস সহ কংগ্রেসের অনেক, ও সবসময় বলতো কংগ্রেসের অনেক অন্যায় আছে, কিন্তু একটা গুণ আছে তাদের, যে তারা ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করে রাজনীতি করে না। ফলে সেই রাজনীতি যারা করছে তার বিরুদ্ধে সমস্ত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির ঐক্য গড়ে তোলা এবং তাতে প্রধান গুরুত্বপূর্ণ ভূমিকায় রাখবে কংগ্রেস। কিন্তু সিপিআইএম তখন দুটো শক্তিকেই সমান বিপদ হিসেবে দেখেছে এবং তারা উভয়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শেষ পর্যন্ত নিজেরাই ছোট হয়েছে, মানুষের থেকে বিচ্ছিন্ন হয়েছে। আপনাদের দল ছাড়ার পিছনে কারণ কি ছিল? আমরা পার্টিতে এটা বারবার আলোচনা করেছিলাম যে আজকের যুগে শ্রমিক শ্রেণীর এখন একত্ব অচল। সোভিয়েত ইউনিয়ন সহ পূর্ব ইউরোপের সমাজতন্ত্রের পতনের পর আমাদের যে অভিজ্ঞতা হয় তার ভিত্তিতে এই সিদ্ধান্তে আমরা এসেছিলাম যে আজকের যুগে শ্রমিক শ্রেণীর এখন একত্ব চলবে না। কারণ সমাজতন্ত্রের গণতন্ত্রের চেহারাটা একদলীয় শাসনের মতন, লাইক মাইন্ডেড পার্টির মধ্যে সমমনোভাবাপন্ন দলের মধ্যে গণতন্ত্র, এটাও চলবে না। আচ্ছা, তাহলে আমাদের মতে কোনো মিল নেই। এরকম কেউ কোনো দল যদি তৈরি করতে চায়, দল যদি থাকে, তারাও গণতান্ত্রিক অধিকার ভোগ করতে পারবে। এই যে চিন্তাটা এবং এর পাশাপাশি শ্রমিক শ্রেণীর একনায়কত্বের ধারণা বাতিল এবং সংগঠন চালাবার প্রশ্নে গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতি, এই যে শ্রমিক শ্রেণীর একনায়কত্ব এবং একদলীয় শাসন, এটা যদি পরিচালনা করতে হয় দলের পক্ষ থেকে, তাহলে গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতির ভিত্তিতে সংগঠন চলবে। এগুলো সবই আজকের যুগে অচল এবং দেখা যাচ্ছে পৃথিবীতে বিভিন্ন দেশে, আমাদের এখানে তারা বামেরা এই পদ্ধতি আয়ত্ত করতে পারেনি। এতদিন গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আমরা আছি, কিন্তু বামপন্থীরা দেশের প্রধান বাম শক্তি গণতন্ত্রকে অ্যাডাপ্ট করতে পারেনি। ভারতবর্ষের পরিস্থিতি অনুযায়ী তাকে ব্যবহার করা মানুষের জন্য, সেটা তারা করতে পারেনি। অথচ পৃথিবীতে বিভিন্ন দেশে এরকম কাঠামোর মধ্যেই বামপন্থীরা ভোটে জিতে সরকারে চলে আসছে। আমরা বলছি গণতান্ত্রিক ব্যবস্থায় গণতন্ত্রকে ব্যবহার করে সমাজ পরিবর্তন সম্ভব, সশস্ত্র সংগ্রাম, তার মধ্য থেকে সমাজ পরিবর্তনের পরিস্থিতি আজকের যুগে নেই। এবং আরেকটা কথা এই প্রসঙ্গে, পৃথিবীতে অভিজ্ঞতাতে এটাও নেই যে কোথাও গণতন্ত্র ছিল সেখানে সশস্ত্র সংগ্রামের পথে শ্রমিক শ্রেণীর একনায়কত্ব কায়েম হয়েছে, এটাও পৃথিবীতে কোথাও হয়নি। আজ ভারতবর্ষে যেখানে গণতন্ত্র আছে, মানুষ কেন একনায়কত্ব চাইবে, একদলীয় শাসন চাইবে? ফলে এটাও একটা কারণ যে আমাদের দেশে এই চিন্তার শক্তিটা আটকে যাচ্ছে। ফলে আজকের সময়ের প্রয়োজন নতুন করে ভাবনাটাকে সাজাতে হবে। আপনাদের সঙ্গে আর কার কার আসার কথা ছিল?
অনেকেরই শোনা যেত সুভাষ চক্রবর্তী ইত্যাদি। না, তো ঠিকই সুভাষদার আশা করা ছিল, অনেকের আশা করা ছিল। তার মধ্যে অনেকে সরকারি ক্ষমতায় থাকা দল ছেড়ে বেরোতে পারেনি, রিস্ক নিতে পারেননি। এবং আমরা যেটা বুঝেছি সেটা তখনই যারা বুঝে গেছেন, সেটা হচ্ছে এটা একটা লম্বা দৌড়ের লড়াই। আচ্ছা, বামেরা সরকারে আছে গণতান্ত্রিক ব্যবস্থায়, সেই ব্যবস্থাটাকে তারা ব্যবহার করবে যাতে এরকম একটা শক্তি তৈরি হতে না পারে, এটা আমরা জানতাম। এবং কংগ্রেস দুর্বল অবস্থায় আছে, তার বামেদের দরকার। তাহলে বামেরা যা চায় তার ভিন্ন অন্য কিছু কংগ্রেস করতে পারবে না, যদিও আমাদের সঙ্গে ঐক্য করেছে। তার জন্য আমরা দেখলাম যতক্ষণ 2001 পর্যন্ত 4 পর্যন্ত তো বাজপেয়ীর নেতৃত্বে সরকার ছিল, যতক্ষণ ওই সরকার ছিল ততক্ষণ দূরদর্শনে আমাদের আলোচনায় ডাকছে, কারণ তখন ওই ইউপিএ সরকারের কারণে দূরদর্শন পরিচালনার মধ্যে বামেরা ঢোকেনি। ফলে বামেরা আমাদের আটকাবার চেষ্টা করেছে আমাদের বক্তব্য মানুষের কাছে নিয়ে যাওয়ার প্রশ্ন, এবং এটা কিন্তু একটা বড় কারণ, যে কারণে ওরা নিজেরাই দুর্বল হয়েছে। ওদের দলের ভেতরে বেশিরভাগ প্রায় সমস্ত শক্তিটা হচ্ছে সংসদীয় গণতন্ত্রের পথে রাজনীতি করেছে, আর থিওরি হচ্ছে সশস্ত্র সংগ্রামের থিওরি। তাহলে দলের কর্মীরা আমরা যে রাজনীতি বলছি সেটাই তারা অ্যাকসেপ্ট করছে বেশিরভাগ। ফলে তারা ওপেন ডিবেটেও আমাদের সঙ্গে আসতে চায়নি। পরে আমরা আমাদের দিক থেকে কোনো সমস্যা নেই, ওরা যখনই বলেছে 2014 থেকে 23 পর্যন্ত আমরা যুক্ত আন্দোলনে ছিলাম, তারপরে ওরা সেটা বন্ধ করে দিয়েছে, সিপিআইএমই বন্ধ করেছে। ভবিষ্যতে যদি সেরকম পরিস্থিতি হয় তখন আমরা আলোচনা করে আবার ভেবে দেখব। আচ্ছা, আপনি তো একসময় সিপিএম এর দন্দদ্য প্রতাপ নেতা ছিলেন দক্ষিণ 24 পরগনা। প্রতাপ দেখায়নি আমি। যাই হোক, দক্ষিণ 24 পরগনায় আপনি একজন খুব নাম করা নেতা ছিলেন। আজকে আক্ষেপ হয় না যে মূল স্রোতে নেই আমরা? আমি যেখানে যেতাম হাজার হাজার লোক আসতো। না না, ওগুলো আমি তো একটা মিশন নিয়ে রাজনীতি করে এসেছি। আচ্ছা, মানুষের জন্য কাজ করব, রাজনীতির মধ্য থেকে সেই কাজটা সব থেকে বেশি করা যায়, এই ভাবনার থেকে আমি এসেছি। যখন আমি দেখতে পেরেছি, বুঝতে পেরেছি যে দলের ভাবনাটা ভুল এবং তার কারণে দল মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এটা তো 90-র দশকের শুরু থেকেই শুরু হয়েছে, তো তখনই আমি ঠিক করেছি যে না, তাহলে এই রাজনীতি, আমি যে রাজনীতি বিশ্বাস করি না সেই ভিত্তিতে একটা দলে আমি থাকবো কেন? এগুলো পার্টিতে বলেওছি, পার্টি মিটিংয়ে মিনিটসে লেখাও আছে, সেই খাতাও আমার কাছে আছে। আচ্ছা, আচ্ছা। ফলে ওটা নিয়ে কোনো অন্য আফসোসের কিছু নেই, বরঞ্চ আমার তৃপ্তি আছে। আমি যা ভাবি সেই অনুযায়ী একটা কাজের মঞ্চ তৈরি হয়েছে এবং তার ভিত্তিতে আমরা কাজের মধ্যে আছি। আপনি কোনোদিন সিপিএম এ ফিরে যাওয়ার ডাক পাননি, অথবা আমাকে কেউ ডাকার কথা ভাবতে পারেনি, বা আপনিও কখনো ভাবেননি? না, জানে ওরা আমার মনোভাব, ফলে আমাকে ডাকবে এটা কারো ইচ্ছা থাকলেও বলতে পারেনি। পিডিএসও তো ভোটে লড়ছে, কিন্তু এখন অবধি দাগ কাটতে পারছে না কেন? এর সঙ্গে সঙ্গে আরেকটা প্রশ্ন করি, প্রথম যেবার আপনারা দাঁড়ালেন সিপিএম ছেড়ে বেরিয়ে, আপনি, সফিদা, অনুরাধাদি, আপনারা মোটামুটি অনেকেই ভোটে দাঁড়ালেন, 5000-এর বেশি আপনাদের ভোট এগোলো না। অথচ সফিদা যে জায়গায় দাঁড়িয়েছিলেন নাদনঘাট, সেখানে আমি নিজে সফিদার সঙ্গে ঘুরে ঘুরে দেখেছি, মানে মানুষের বিপুল সাড়া পাচ্ছিলেন সফিদা। সেটা ভোট বাক্সে প্রতিফলিত হলো না কেন, বা আজও আপনারা কেন দাগ কাটতে পারেন না? বুথ পর্যন্ত সংগঠন না থাকলে পশ্চিমবাংলায়, অন্তত লোক না থাকলে, আচ্ছা, পশ্চিমবাংলায় সমর্থন থাকলেও সেটা গুটিয়ে আনা মুশকিল। আমরা একটা কথা বলতে বলতে প্রচারে ছড়িয়েছি সারা রাজ্যে, আমাদের পেছন পেছন আবার সেই কথাটা ধরে লোকের মধ্যে বলার লোক নেই, অথচ সেই কথার বিরোধিতা করার লোক আছে। আচ্ছা। লোকের কাছে বিরুদ্ধের কথাটাই থেকে গেছে, তার উত্তরে কি কথা আমাদের আছে সেটা আর লোকের কাছে যেতে পারেনি। ফলে আমাদের প্রধানত সাংগঠনিক দুর্বলতা, দ্বিতীয়ত প্রচার মাধ্যমকে, তখন তারা সরকারে ছিল, প্রচার মাধ্যমকে আপনি দেখবেন ওই সময় আমাদের সঙ্গে প্রকাশ্য ডিবেটে টিভিতে একবারই এসেছিলেন, ইটিভিতে সূর্যকান্ত মিশ্র। আচ্ছা, আচ্ছা। ওই বক্সিং রিং না কি বলে, ওখানে আমরা দুজন ছিলাম এবং সেখানে তিনি চুপচাপ বসেছিলেন, আমি আমার কথা যা বলেছি। আর তারপরে কেউ আমাদের সঙ্গে আলোচনায় আসেনি, তারা মনে করেছে যে আমার সঙ্গে আলোচনা আসলে আটকে যাবে, আমাদের কথাটা থেকে যাবে, আমাদের কথাটা ছড়িয়ে যাবে, বা উত্তর দিতে পারবে না, সোজা পারবে না উত্তর দিতে।
তা এটা করতে গিয়ে কিন্তু আর নিজেদের ক্ষতি করেছে, এই যে লোকের মধ্যে এটা উল্টো চলে গেছে যে এদের বক্তব্যটা কেন তোমরা আসতে দিচ্ছ, এটা কিন্তু উল্টো চলে যাচ্ছে। আচ্ছা, আজকে যদি সৈফুদ্দিন চৌধুরী বেঁচে থাকতেন তাহলে কি অন্যরকম হতো সিচুয়েশন কিছু? আজকের রাজনীতিতে তো সৈফুদ্দিন চৌধুরী থাকলে তার ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ হতো, আচ্ছা, অন্যরকম হতো। অন্যরকম কতটা কি হতো সেটা বলা মুশকিল আছে, কিন্তু নিশ্চিতভাবে ভারতবর্ষের রাজনীতিতে ওর ভাবনাটা খুবই প্রভাব বিস্তার করত। এখন ব্যাপার যেটা হচ্ছে যে আপনাদের কি এইবারে বিধানসভার ভোটে আপনারা কি কিছু ভাবনা চিন্তা করছেন বা? আমরা লড়বো বিধানসভার ভোটে, আচ্ছা, কিভাবে লড়বো সেটা এখনো ফাইনাল করিনি, কিন্তু আমরা তো নিশ্চয়ই লড়বো। আমরা কোনো বিধানসভা বা লোকসভা নির্বাচনে ক্যান্ডিডেট দেইনি, সেটা তো হয়নি, ফলে এবারেও নিশ্চয়ই দেব। এই যে আপনারা যেবারে দাঁড়ালেন ভোটে সিপিএম ছেড়ে, হ্যাঁ, সেবারে এই যে 5,000-এর বেশি ভোট পেলেন না, এটার পিছনে কোনো একটা 5,000 বেশি ভোট পেলেন না, এটা কিন্তু ঠিক নয়। মানে ওই আমরা 5,000 ম্যাক্সিমাম something। ভোট পেয়েছি 15,000 আচ্ছা, মুর্শিদাবাদ কেন্দ্রে, মুর্শিদাবাদ কেন্দ্রে। তারপরে ভোট পেয়েছি 11,000 কান্দিতে, আচ্ছা, তারপরে ভোট পেয়েছি 7,000 কল্যাণী, জঙ্গিপুর আর একটা কনস্টিটুয়েন্সি বড়োয়া। 5,000 6,000 ভোট হয়েছে, আমি তো তাও পাইনি, সপিত তো 5-6,000 ভোট পেয়েছি। পেয়েছিলেন, হ্যাঁ ফলে আমাদেরকে টার্গেট করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাতে আমরা ভোট না পেতে পারি তার জন্য একটা চেষ্টা হয়েছে, তার কারণে ভোটটা যতটা হতে পারতো সেটা হয়নি। আর পশ্চিমবাংলায় ভোট মোটামুটি লোকে এরকম দেয়, যাকে যে হারাতে চায় তাকে হারাবার জন্য উপযুক্ত কে দেখে লোকে আজকাল ভোট দেয়। দেখা যাবে আমাকে ভোট দিতে চায়, কিন্তু এমন লোক আমাকে ভোট দিতে পারছে না এই জন্য যে আমি সে যাকে হারাতে চায় তাকে হারাতে পারবো না, সেই ফলে আমার সমর্থকই আমাকে ভোট দিচ্ছে না। মানে একটা অনাস্থা দেখা যাচ্ছে আর কি। অনাস্থা বলে না এটাকে, এটা হচ্ছে আমরা নিজেরা শক্তিটা এখনো তৈরি হতে পারিনি, যেটা এখন সিপিআইএম নিজেই যাতে ভুগছে। এখন সিপিআইএম বিজেপিকে তৃণমূলকে হারাতে পারবে না, তাহলে বিজেপিকে যে হারাতে চায় তৃণমূলকে দিচ্ছে, তৃণমূলকে যে হারাতে চায় বিজেপিকে দিচ্ছে। আপনারা তো তৃণমূলের সঙ্গেও গেছিলেন ভোটে, আমাদের ইউনিটি হয়নি এখন। আমরা ঐক্যবদ্ধ আন্দোলনে গেছিলাম মানুষের দাবিতে। তো সেখান থেকে আপনারা সরে এলেন কেন? মানে সরে আসেনি, আমরা আন্দোলনের লোকের স্বার্থে ছিলাম। তারপরে যখন নির্বাচন এসছে, নির্বাচনে আমাদের অ্যাডজাস্টমেন্ট হয়নি। পরপর প্রতি বছরে ভোট হয়েছে, 2009 পার্লামেন্ট ইলেকশন হয়েছে, 2008 পঞ্চায়েত ভোট হয়েছে, 2010 মিউনিসিপ্যালিটি ভোট হয়েছে, 2011 অ্যাসেম্বলি ভোট হয়েছে। কোনো ভোটে আমাদের সঙ্গে ইউনিটি হয়নি, ফলে আমরা একসঙ্গে যে মুভমেন্ট ছিলাম, মুভমেন্টে সেটা পরবর্তী সময় আর সেটা কন্টিনিউ করেনি ভোটের লড়াইয়ে। আপনাদের সদস্য সংখ্যা এখন কত পিডিএস? আমাদের এখন 10,000-এর মতো না হবে। আচ্ছা, নতুন সদস্য সংগ্রহ করার জন্য আপনারা কি নতুন সদস্য সংগ্রহ করার অভিযান এখন শুরু হয়েছে। আচ্ছা, আমাদের অনেক নতুন মানুষ এখন আসছে, যারা একসময় হয়তো মনে করেছিল যে এটা ঠিক রাজনীতি নয়, তারা অভিজ্ঞতার থেকে গত 25 বছরে বুঝেছে যে তাদের যা বলা হয়েছে, বোঝানো হয়েছে সেটা ভুল। ফলে তাদের মধ্যে থেকে অনেক নতুন লোক আবার নতুনভাবে আমাদের কাজে যুক্ত হচ্ছে। আপনি যে সিপিএম এর, আপনাকে বলা হতো ভোট মেশিনারি, হ্যাঁ, আপনাকে ভোট মেশিনারি বলা হতো দক্ষিণ 24 পরগনায়। তা আপনি দল ছাড়ার পরে কি এই যে ধাক্কা, সেটাই কি আস্তে আস্তে সিপিএম কে শেষ করে দিল? অন্তত এটা ওদের রাজনীতির জন্য লোকের থেকে বিচ্ছিন্ন হয়েছে। আচ্ছা, তবে নিশ্চিত আমরা দল ছাড়ার পর দক্ষিণ 24 পরগনা বলে না, সারা রাজ্যেই ওদের দলে একটা তার প্রভাব পড়েছে। অনেকে হয়তো পিডিএস করতে আসেনি, কিন্তু সিপিএম করছে না। অনেকে হয়তো পার্টি মেম্বার হয়নি, দূর থেকে আমাদের সাপোর্ট দিচ্ছে। অনেকে হয়তো পার্টি মেম্বার আছে, কিন্তু অ্যাক্টিভলি সামনে আসতে পারছে না। এই নানা রকম চেহারা হয়েছে, কিন্তু আলটিমেটলি সবটাতেই সিপিআইএম উইক হয়েছে।